হামাস ইসলামী প্রতিরোধ আন্দোলনের একটি সংক্ষিপ্ত রূপ এবং ফিলিস্তিনের একটি ইসলামী রাজনৈতিক দল যারা গাজা শহর নিয়ন্ত্রণ করে। হামাসের ইজ আদ-দিন আল-কাসসাম ব্রিগেড নামে একটি সামরিক শাখা রয়েছে। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সম্পর্কে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সাথে আছি আমি মিতা মাহমুদ। হামাসের আবির্ভাব হয়েছিল 1987 সালে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি বিদ্রোহ বা প্রথম ইন্তিফাদার মাধ্যমে। সে সময় এটি মিশরের মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখা হিসেবে পরিচিত ছিল। এরপর 1991 সালে মোহাম্মদ দেইফের নেতৃত্বে হামাসের মিলিশিয়া বা সশস্ত্র বাহিনী আল কাসসাম ব্রিগেড প্রতিষ্ঠিত হয়। জানুয়ারি 2006 সালে ফিলিস্তিনি পার্লামেন্ট সংসদীয় নির্বাচনে অধিকাংশ আসন জিতে। 2007 থেকে হামাস ফিলিস্তিন অঞ্চলের গাজা ভূখণ্ড পরিচালিত করছে এবং অতঃপর সহিংস সংঘাতের মাধ্যমে ফাত্তার রাজনৈতিক প্রতিষ্ঠানকে পরাজিত করেছে। ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইসরায়েল হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু ইরান, রাশিয়া, তুরস্ক, চীন এবং সিরিয়া হামাসকে স্বাধীনতাকামী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। হামাস 1987 সালে প্রতিষ্ঠিত হয় মিশরীয় মুসলিম ব্রাদারহুডের একটি শাখা হিসেবে। প্রথম ইন্তিফাদা ছড়িয়ে পড়ার পরপরই, যা এর আগে গাজা শাখায় ইসরায়েলের প্রতি দ্বন্দ্বহীন ছিল এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের প্রতি বিদ্বেষপূর্ণ ছিল। সহ-প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন 1987 সালে হামাস সনদ 1988 সালে নিশ্চিত করেন যে হামাস আধুনিক ইসরায়েল সহ ফিলিস্তিনকে ইসরায়েলি দখল থেকে মুক্ত করতে এবং বর্তমানে ইসরায়েল পশ্চিম তীর এবং গাজা উপত্যকা এলাকায় একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। 1994 সাল থেকে দলটি প্রায়শই বলে আসছে যে ইসরায়েল যদি 1967 সালের সীমান্তে সরে যায়, ক্ষতিপূরণ প্রদান করে, অঞ্চলগুলিতে অবাধ নির্বাচনের অনুমতি দেয় এবং ফিলিস্তিনি শরণার্থীদের ফিরে আসার অধিকার দেয়, তবে তারা একটি যুদ্ধবিরতি গ্রহণ করবে। হামাস 1990-এর দশকের শেষের দিকে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের সাথে ক্রমবর্ধমানভাবে জড়িত হয়। এটি ইসরায়েল পিএলও পারস্পরিক স্বীকৃতি না দেওয়ার পাশাপাশি অসলো চুক্তির বিরোধিতা করে, যা হামাসের ধর্মনিরপেক্ষ প্রতিদ্বন্দ্বী ফাত্তাহ সন্ত্রাসবাদ এবং অন্যান্য সহিংসতার ব্যবহার ত্যাগ করতে এবং দ্বিরাষ্ট্র সমাধানের সন্ধানে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। হামাস ফিলিস্তিনিদের সশস্ত্র প্রতিরোধের পক্ষে সমর্থন অব্যাহত রাখে। হামাস 2006 সালে ফিলিস্তিনি আইনসভা নির্বাচনে জয়লাভ করে, ফিলিস্তিনি আইন পরিষদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং পরবর্তীতে 2007 সালে ফাত্তাহ থেকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ করে। 2007 সাল থেকে হামাস ইসরায়েলের সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধে লিপ্ত হয়েছে। এটি ঐতিহাসিকভাবে ইসরায়েল পশ্চিম তীর এবং গাজা উপত্যকার সম্মিলিত অঞ্চলের উপর একটি ইসলামী ফিলিস্তিনি রাষ্ট্র চায় এবং দ্বিরাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করে। হামাস 2005, 2006 এবং 2007 সালে ফাত্তাহর সাথে স্বাক্ষরিত চুক্তিতে ইসরায়েল এবং 1967 সালে সীমান্তের সাথে আলোচনা গ্রহণ করতে শুরু করে। অনেক পণ্ডিত মনে করেন যে হামাসের 2017 সালের সনদে অন্তত নীতিগতভাবে 1967 সালের সীমানার মধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে গ্রহণ করেছে। ফিলিস্তিনের দুটি দল বেশ সক্রিয়, একটি হামাস, অন্যটি ফাত্তাহ। এর মধ্যে হামাসের দখলে রয়েছে গাজা এলাকা। 2004 সালে আরাফাতের মৃত্যুর পর হামাস ও ফাত্তাহর মধ্যে সম্পর্কের অবনতি হয় এবং সেটা চরম আকার ধারণ করে 2006 এর নির্বাচনের পর। ওই নির্বাচনে হামাস জয়ী হয় এবং এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও আরব রাষ্ট্রসমূহ ফিলিস্তিনের সাহায্য বন্ধ করে দেয়। এরপর 2007 সালে হামাস ফাত্তাহ সরকারের নিরাপত্তা বাহিনীকে পরাজিত করে গাজার দখল নিয়ে নেয়। সেই থেকে গাজা শাসন করছে হামাস। বর্তমানে হামাসের প্রধান হলেন খালেদ মিশাল, আর গাজা অঞ্চলের প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন ডাক্তার ইসমাইল হানিয়া। হামাসের সামাজিক কর্মকাণ্ডগুলো হামাসের শত্রু ইসরায়েলি বিশেষজ্ঞদের গবেষণায় উঠে এসেছে।
হামাসের কার্যক্রমের 90% হলো সামাজিক, শিক্ষা বিস্তার, সংস্কৃতি ও জনকল্যাণমূলক কাজ, এবং এই সামাজিক কাজের মধ্যে দাতব্য চিকিৎসা, মসজিদ স্থাপন, স্কুল ও শিশু শিক্ষা অর্থায়ন, খেলাধুলার জন্য ক্লাব প্রতিষ্ঠা অন্যতম। শত অবরোধের মধ্যেও বার্ষিক 70 থেকে 90 মিলিয়ন ডলারের একটি বাজেট দিতে সক্ষম হয় হামাস, যার প্রায় 85% অর্থ বরাদ্দ দেওয়া হয় সামাজিক ও জনকল্যাণমূলক কাজে। প্রতিরক্ষা এবং সামরিক খাতে বরাদ্দ যায় মাত্র 15%। সবসময় ঘর ভাঙা অসহায় মানুষের পাশে দাঁড়ায় হামাস। ইসরায়েলি বিমান হামলায় কোনো ঘর বিধ্বস্ত হলে 15 মিনিটের মধ্যেই সরকারি সেবাদানকারী মানুষেরা চলে আসেন তাদের সাহায্যার্থে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনে শহীদ হওয়া ফিলিস্তিনিদের পরিবারের ভরণ পোষণের জন্য এককালীন ও নিয়মিত অর্থ সাহায্য দিয়ে থাকে হামাস, যার পরিমাণ 500 থেকে 5000 ডলার হয়ে থাকে। এছাড়া ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর, স্কুল বা মসজিদ পুনর্নির্মাণে সহায়তা দিয়ে থাকে হামাস। হামাস সরকারের দাওয়াহ মন্ত্রণালয়ের অধীনে ফাদিলা বা ভার্চু কমিটি নামে কিছু নাগরিক কমিটি রয়েছে, যারা বিভিন্নভাবে জনসাধারণকে ইসলামী অনুশাসন মেনে চলতে আহ্বান জানায় এবং অনুরোধ করে। টানা 8 বছর অবরোধে এবং নানা ঝড়ঝাপটা সহ্য করেও গাজা উপত্যকায় শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছে হামাস। 2012 সালের হিসেব মতে গাজা উপত্যকায় শিক্ষার হার প্রায় 99%। সেখানে 5টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়া প্রায় 4 লক্ষাধিক ছাত্রছাত্রীর জন্য 683টি স্কুল রয়েছে, যার মধ্যে 383টি স্কুল সরকার অর্থাৎ হামাস পরিচালনা করে। স্বাস্থ্যসেবায়ও হামাস নিজেকে নিয়ে গিয়েছে এক অনন্য অবস্থানে। অব্যাহত অবরোধে থাকবার কারণে খাদ্যের মান কমে যাওয়ায় গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের মধ্যে শৈশবকালীন অপুষ্টির হার মারাত্মকভাবে বেশি। এছাড়াও বিভিন্ন সময় ইসরায়েলি আগ্রাসনে আহত মানুষের চিকিৎসা প্রয়োজন তো রয়েছেই। হামাস পরিচালিত হাসপাতালে কম খরচে বা বিনা খরচে সুচিকিৎসা দেওয়া হয়। মৃত উপত্যকা গাজায় বর্তমান জন্মহার প্রায় 4%। এছাড়া শিশুদের জন্য অসংখ্য নার্সারি, কিন্ডারগার্টেন স্কুল বা মক্তব প্রতিষ্ঠা করেছে হামাস, যার মাধ্যমে তাদের একবেলা খাবারও সরবরাহ করা হয়। বিভিন্ন দাতব্য সংস্থা বা দাতা দেশ থেকে আসা সাহায্য ও আর্থিক অনুদান ব্যবস্থাপনার ক্ষেত্রেও যথেষ্ট দক্ষতা ও স্বচ্ছতার পরিচয় দিয়েছে হামাস। অপরপক্ষে ফাত্তা গোষ্ঠী এই দিকে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জ। হামাসের এই সামাজিক কার্যক্রমের জনপ্রিয়তা শুধু গাজা স্ট্রিপেই নয়, বরং ফাত্তা শাসিত পশ্চিম তীর এমনকি আশেপাশের অন্যান্য মুসলিম দেশগুলোতেও অনেক বেশি জনপ্রিয়। 2006 সাল থেকে হামাস চালু করেছে স্যাটেলাইট টিভি চ্যানেল আল আকসা টিভি। হামাসের মিডিয়া গুরু ফাতি হাম্মাদের মিডিয়া হাউস আর রিবাত কমিউনিকেশনস এর নেতৃত্বে আরো রয়েছে নিজস্ব রেডিও স্টেশন ভয়েস অফ আল আকসা এবং সংবাদ পত্রিকা দ্য মেসেজ। অনলাইন জগতে টুইটার এবং ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমগুলোতেও রয়েছে হামাসের সরব উপস্থিতি। এছাড়া লন্ডন থেকে আল ফাত্তা নামে শিশু কিশোরদের জন্যও একটি পাক্ষিক পত্রিকা নিয়মিত বের করা হয়। হামাসের সামরিক শাখা ইরজিন আল কাসাম ব্রিগেড, যাকে সংক্ষেপে আল কাসাম ব্রিগেড বলা হয়। দর্শক, চলুন এবার জেনে আসি হামাসের সামরিক শাখা সম্পর্কে। 1991 সালে প্রতিষ্ঠিত হয় হামাসের সামরিক শাখা এবং তখন থেকেই ইসরায়েলকে সামরিকভাবে তটস্থ করে রেখেছে তারা। সীমিত সাধ্যের মধ্যেও লিমিটেড টেকনোলজি আর অর্ধায়নে কাসাম রকেট দিয়েই ইসরায়েলি বিলিয়ন ডলার ব্যয়ের আয়রন ডোম অ্যান্টি মিসাইল সিস্টেমকে চ্যালেঞ্জ করেছে। সাফল্যজনকভাবে ড্রোন তৈরি করতেও সক্ষম হয়েছে হামাস, যা তেল আবিবে আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। তবে হামাস যোদ্ধারা গ্রাউন্ড কম্ব্যাটে যথেষ্ট প্রশিক্ষিত। প্রবাসী হামাস নেতা খালিদ মিশালকে হত্যার একাধিক প্রচেষ্টা চালিয়েছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সিনবেদ। তবে হামাসের অপারেটিভদের সাহস এবং দৃঢ়তায় তারা সফল হতে পারেনি। 2007 সাল থেকে গাজা নিয়ন্ত্রণ রাখা হামাস গত 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণে মরণাপন্ন আক্রমণ চালায়। ঘটনার সময় বেশিরভাগ ইসরায়েলি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। শনিবার দিনটি ছিল ইহুদিদের পবিত্র উৎসবের একটি দিন, শাব্বাত।
এই দিনে ইসরায়েলিরা বাড়িতে বসে পরিবারের সদস্যদের সঙ্গে কাটানোর পরিকল্পনা করেছিলেন। কেউ কেউ সিনাগগ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গেও আড্ডা দিতে চেয়েছিলেন, কিন্তু ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এক ঝাঁক রকেটের হামলার মুখোমুখি হন তারা, যা ছিল এক প্রকার নজিরবিহীন হামলা। অনেক বছর ধরে ফিলিস্তিনের শহর গাজা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পেরেছিলেন ইসরায়েল, কিন্তু গত শনিবার মাত্র কয়েক ঘন্টার মধ্যে তাদের সেই সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। হামাসের জ্যেষ্ঠ সদস্যদের একজন আলী বারাকা যেমন বলেছিলেন প্রয়োজনীয় উদ্ভাবনের জননী, যিনি রয়টার্সকে বলেন দীর্ঘদিন ধরে ইরান থেকে আর্থিক ও সামরিক সহায়তা পেয়েছে তারা। এর সঙ্গে সহায়তা করেছে লেবাননের হিজবুল্লাহর মতো দলগুলো। গাজায় নিজেদের শক্তি বৃদ্ধি করছে তারা। আলী বারাকার শেকড়ও লেবাননে। তিনি জানান, বাইরে থেকে অস্ত্র আমদানি করা ছিল খুব কঠিন একটি ব্যাপার। গত 9 বছর ধরে স্থানীয়ভাবেই অস্ত্র উৎপাদন করেছেন তারা। 2008 সালের যুদ্ধে গাজা থেকে হামাস যেসব রকেট ছুড়েছিল সেগুলো সর্বোচ্চ 40 কিলোমিটার যেতে পারত। 2021 সাল নাগাদ তাদের রকেটগুলো 230 কিলোমিটার যাওয়ার সক্ষমতা অর্জন করে। 2020 সালে করা আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানা যায়, ফিলিস্তিনের সংগঠনগুলোকে ইরান বার্ষিক $100 মিলিয়ন সহায়তা দিয়ে থাকে। এর ভেতর হামাস, ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন রয়েছে। বর্তমানে ব্যাপকভাবে বিস্তৃত ও গোপনে কার্যক্রম চালানো সংগঠনটির তুলনায় অনেক এগিয়েছে 36 বছর আগে লিফলেট বিতরণ করা সেই ছোট্ট সংগঠন। হামাসের সক্ষমতা সম্পর্কে জানতে 11 জনের সঙ্গে কথা বলেছে রয়টার্স, যাদের মধ্যে হামাসের নেতা, আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক ও সামরিক বিশেষজ্ঞরা আছেন। নাম প্রকাশ না করার শর্তে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করে তারা একটি ছোটখাটো সামরিক বাহিনী। হামাসের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেখানে সাইবার নিরাপত্তা ও নৌপথে অভিযানের বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হয়। এর সামরিক শাখায় রয়েছে 40,000 সদস্য। গ্লোবাল সিকিউরিটি অর্গ জানাচ্ছে 90 দশকে হামাসের যোদ্ধার সংখ্যা ছিল 10,000-এর কম। 2000 সালের পর থেকে সংগঠনটি গাজার মাটির নিচে টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্ক তৈরি করে। এর ফলে যোদ্ধাদের পালিয়ে যাওয়া, স্থানীয় বাসাবাড়িতে অস্ত্র তৈরির কারখানা ও বাইরে থেকে অস্ত্র আমদানির ক্ষেত্রে সুবিধা হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র রয়টার্সকে জানায়, দলটি বেশ ভালো পরিমাণে বোমা, মার্টার শেল, রকেট, ট্যাঙ্ক ও বিমান বিধ্বংসী মিসাইল তৈরি করে ও মজুত করেছে। গত 7 অক্টোবর গত 50 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা হয় ইসরায়েলে। হামাস এদিনে হাজারো রকেট নিক্ষেপ করে সীমান্তের বেড়া ভেঙে ইসরায়েলে ঢুকে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এই হামলায় 1300-এর মতো ফিলিস্তিনি নিহত হন এবং প্রায় 200 জনকে জিম্মি করে গাজায় ধরে আনা হয়। প্রথম হামাসের ছোট রকেট ইসরায়েলের উন্নত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঠেকিয়ে দেওয়া হতো, কিন্তু গত শনিবার খুব অল্প সময়ের মধ্যে হামাসের ছোড়া হাজার হাজার রকেট তা প্রতিহত করতে পারেনি। গাজার কাছে ইসরায়েলি ভূখণ্ডে লড়াই চলেছে দেশটির সেনাবাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের। ঘটনার পর থেকে গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের মুখপাত্র বারাকা রয়টার্সকে জানান, 7 অক্টোবরের হামলার মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলের জেলে থাকা 5,000 ফিলিস্তিনের মুক্তির ব্যবস্থা করা, পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি আক্রমণ প্রতিরোধ এবং গাজায় 16 বছর ধরে চলা অবরোধের অবসান। তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেন, যদি ইসরায়েল, আমেরিকা ও ব্রিটেনের সহায়তা পায় তবে এই যুদ্ধ শুধু গাজায় সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে। এতে শুধুমাত্র গাজায় চলা ইসরায়েলি যুদ্ধ নয়, বরং সব পক্ষ থেকে গাজার বিরুদ্ধে আটলান্টিক অঞ্চলের যুদ্ধ। তাই এখানে নতুন ফ্রন্ট লাইনের দেখা পাওয়া যাবে বলেন বারাকা। দিন প্রতিষ্ঠার সংগ্রামে সীমাহীন আত্মত্যাগ, সততা, দক্ষতা ও নিপীড়িত মানুষের মধ্যে থেকে তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের জন্য আমরণ লড়াইয়ের অদম্য মানসিকতাই হামাসকে দাঁড় করিয়েছে এক অনন্য অবস্থানে। শুধু ফিলিস্তিনের হৃদয়ে নয়, বরং সারা বিশ্বের মজলুম সংগ্রামী মানুষের মধ্যে। আসুন আমরা ফিলিস্তিনের মুজাহিদ হামাস ভাইদের জন্য আল্লাহর দরবারে দুহাত তুলি। প্রিয় দর্শক, এখানেই বিদায় নিচ্ছি।
আবার হাজির হব অন্য কোনো দেশ নিয়ে। আর যদি চান আপনার পছন্দের কোনো দেশ সম্পর্কে জানতে, তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে গিয়ে জানাতে পারেন সে দেশের নাম। আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।